আমি যখন নগরীতে আসলাম তখন আমার ফুফুর বাড়িতে থাকতে হয়েছিল। আমার ফুফাতো বোন সেই বয়সে আমার থেকে ছোট ছিল। আমি তার সঙ্গে একই ঘরে থাকতাম। প্রতিদিন কাজের ক্লান্তি নিয়ে যখন আমি বাড়ি ফিরতাম তখন শরীর যেন আর চলতই না। বিছানায় শুয়ে পড়তাম আর সে আমার পাশে ঘুমাতো। একদিন রাতে একটু দেরি হয়েছিল বাড়ি ফিরতে। দরজা খুলে নিঃশব্দে ঘরে ঢুকলাম। বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দিলাম। চোখ বন্ধ করে একটু স্বস্তি খুঁজছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ এসে আমার পাশে বসেছে। চোখ খুললাম না, কিন্তু বুঝতে পারছিলাম সে তার হাত নিঃশব্দে আমার মাথায় বুলিয়ে দিচ্ছে, যেন সারাদিনের সব ক্লান্তি মুছে দেওয়ার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে সে আমার পায়ের কাছে বসল। তার কোমল হাতে আমার পা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, দাদু, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। তার কণ্ঠে মমতা ছিল। সে ফিসফিস করে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি স্বস্তি পাচ্ছ আমি তোমার পাশে আছি। তার কণ্ঠে ছিল গভীর ভালোবাসা আর মমতার এক অনন্য প্রকাশ। সে চুপচাপ পা টিপে দিতে থাকল। তারপর হঠাৎ সেদিন সকালে অনন্যা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। অনন্যা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, দাদু, যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় জানাতে পারো। সে আমার সামনে এসে দাঁড়ালো এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কানের কাছে নিয়ে গিয়ে বলল, তুমি চাকরি খোঁজার পাশাপাশি তুমি যা ইচ্ছা করতে পারো, তবে আমাকে কিছু সাহায্য করতে হবে। এই কথা বলে আমার ফুফাতো বোন দেখতে অনেক সুন্দর ছিল। তার চলাফেরা, আচার আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। নগরীতে থাকার কারণে সে সবসময় সুন্দর সুন্দর পোশাক পরত। এই পোশাকে তাকে অসাধারণ লাগত। তবে সে আমার সঙ্গে এমন কিছু করবে এটা আমি ভাবতে পারিনি। কাজের জন্য নগরীতে এসে ফুফুর বাড়িতে থাকছিলাম। মা বলেছিলেন নগরীতে ফুফুর বাড়ি আছে, সেখানে থাকাই ভালো। গ্রামে বড় বাড়িতে থাকলেও এখানে ছোট একটা বাড়িতে থাকতে হচ্ছিল। একটা রান্নাঘর, 2টা বেডরুম আর একটা বসার ঘর ছিল। ফুপু আর তাদের মেয়ে অনন্যা এই বাড়িতে থাকত। ফুপু সবসময় বলতেন নগরীতে তার বড় বাড়ি আছে। অনন্যার বয়স এখন 7.5। যদিও আমি ভেবেছিলাম সে বয়সে অনেক ছোট হবে। যখন সে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো, আমি তাকে দেখে অবাক হলাম। শেষবার যখন তাকে দেখেছিলাম তখন সে ছিল মাত্র 8 বছরের বাচ্চা। এখন সে অনেক বড় হয়েছে, আরও সুন্দর হয়ে উঠেছে। আমি পানি খেলাম। এরপর ফুপু আমার জন্য কিছু নাস্তা নিয়ে এলেন। আমার ফুপু আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কারণ মা আগেই তাকে বলে রেখেছিলেন যে আমি কিছুদিন নগরীতে তাদের বাড়িতে থাকব। যদিও আমার একটি ভালো বেতনের কাজ ছিল। মা বরাবরই বলতেন যে অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব। তাই মায়ের ইচ্ছাতেই ফুপুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার ফুপাতো বোন অনন্যা আর আমি প্রথম দেখা করলাম, সে আমাকে দেখে কিছুটা চুপ ছিল। ফুপুর বাড়িতে একটা ছোট ঘর ছিল অনন্যার জন্য, আর ফুপু নিজের ঘরে ঘুমাতেন। আমি ফুপুকে বলেছিলাম মাঝে মাঝে আমার কাজ করতে করতে দেরি হয়ে যায়, তাই একটু আলাদা ঘরের দরকার। ফুপু বললেন আমি যেন অনন্যার ঘরে থাকি। অনন্যা কিছুদিনের জন্য হলে চলে গিয়েছিল আর আমি তার ঘরে থাকছিলাম। কিন্তু কয়েকদিন পর অনন্যা বলল যে হলে তার ঘুম ঠিকমতো হচ্ছে না, তাই আবার ঘরে ফিরে আসলো। এরপর থেকে সে আমার পাশে ঘুমাতে লাগলো। অনন্যা দেখতে সুন্দর এবং তার বয়সও বাড়ছে। রাতে কখনো কখনো ঘুমের মধ্যে ভুল করে আমি এদিক ওদিক চলে যেতাম, কিন্তু ঘুম হালকা হলে আমি দ্রুত নিজেই সরিয়ে আসতাম। এরপর এক রাতে দেখলাম সে যেন আমার কাছে চলে এসেছে। ভেবেছিলাম হয়তো নিছক কাকতালীয়, তবে পরবর্তী রাতগুলোতেও এমন অনুভূতিও হচ্ছিল। ফুপুর বাড়িতে থাকতে থাকতে 3 সপ্তাহ পার হয়ে গেছে, আর এই সময় অনন্যা আমার অনেক কাছের মানুষ হয়ে উঠেছে। আমরা মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করতাম। আমরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতাম। আমার বিষয়ে জানার তার ভীষণ আগ্রহ ছিল, যা আমাকে বারবার ভাবিয়ে তুলেছিল। সে সবসময় আমার কাছে থাকতে চাইতো। মাঝে মাঝে ফুফু আমাদের গল্প করতে দেখতেন, কিন্তু তেমন কিছু বলতেন না, কারণ ফুফু আমাকে ভীষণ বিশ্বাস করতেন। এক রাতে আমি দেখি অনন্যা তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত আমি তার ফোনে উকি দিতে গিয়েছিলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল। তখন আমি মজা করে অনন্যাকে বললাম, ফোনটা দাও তো, কিন্তু সে বিনীতভাবে ফোনটি না নেওয়ার জন্য অনুরোধ করল। আমি কিছু না বলে একদিকে ফিরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি অনন্যা ঘুমিয়ে গেছে। তার ফোনটি মাথার পাশে রাখা ছিল, তাই আস্তে করে ফোন হাতে নেওয়ার চেষ্টা করলাম। ঠিক সেই সময় অনন্যা পাশ ফিরল, আর আমার হাত তার মাথায় হালকা করে পড়ে গেল। আমি দেখলাম তার মুখে এক মৃদু হাসি, যা স্পষ্ট করল সে ঘুমাচ্ছিল না। তাড়াতাড়ি ফোনটি খুলতে গিয়েছিলাম,
কিন্তু সেটি লকড ছিল। অনন্যা তখন মৃদু হাসছিল, যেন সব আগেই বুঝে ফেলেছিল। আমি আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পরে আমার মাসের বেতন এলো। ফুপুর বাইকে করে বাজারে গেলাম। নিজের বাড়ির মতো করে আমি অনন্যার জন্য একটি নতুন পোশাক, ফুপুর জন্য একটি লুঙ্গি আর ফুপুর জন্য একটি সুন্দর শাড়ি কিনে নিয়ে ফিরলাম। অনন্যা এখন আগের চেয়ে অনেক বেশি খোলামেলা কথা বলতে শুরু করেছিল। কিন্তু এক রাতে পানি খেতে উঠে দেখি অনন্যা ঘরে নেই, আর ঘরের দরজাটা খোলা। বাইরে গিয়ে দেখি রাত 1:30 বাজে। অনন্যা বসার ঘরের পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে। কৌতূহলবশত আমি তার পিছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে সে এত রাতে কি দেখছে। অনন্যার পাশে দাঁড়ালাম আর সামনের দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে নিয়ে হাত ধরে ঘরে নিয়ে এলাম। আমি বললাম, অনন্যা, রাতে এভাবে একা একটা বাইরে থাকা ঠিক নয়। আমাদের নিজেদের সীমাবদ্ধতা বুঝে চলতে হবে। অনন্যাকে এভাবে দেখায় আমার একটু বিরক্ত লাগলো, আর সে দ্রুত ক্ষমা চেয়ে বলল, দাদু, দয়া করে এই বিষয়টি নিয়ে কাউকে বলবেন না। আমি আর কখনো এমন কিছু করব না। আমি কিছু বুঝতে পারিনি। অনন্যার ভুলটা ইচ্ছাকৃত ছিল না, বরং বয়স ও কৌতূহলের সীমারেখা বুঝে ওঠার অভাব ছিল। আমিও সিদ্ধান্ত নিলাম তাকে বুঝিয়ে পাশে থাকব। ফুপুর মেয়েটা বড় হয়ে উঠেছে, আর তাদের এখন কিছুটা ব্যক্তিগত পরিসর দরকার। পরের দিন আমি ফুপুকে বললাম, ফুপু, এখন সময় এসেছে আপনি একটা বড় বাড়ি কেনার কথা ভাবুন। এখন আমাদের অনন্যা বড় হচ্ছে, ওর নিজের একটা আলাদা ঘর দরকার, আর আপনাদেরও বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে। ফুপু বললেন, 3 জন মানুষের জন্য বড় বাড়ি দরকার নেই। তুমি এসে চতুর্থম হয়েছ, কিন্তু আমাদের এখনো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? উত্তর শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল। ঠিক তখনই ফোন বাজলো। ফোনটা মায়ের ছিল। মা বললেন, আমি তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখো তোমার কেমন লাগে। ছবিটি দেখে মাকে জানালাম মেয়েটি দেখতে বেশ ভালো লাগছে। মা এতে খুশি হয়ে বললেন, 2-3 সপ্তাহের মধ্যেই বিয়ের ব্যবস্থা করব। ঠিক 3 সপ্তাহ পর আমার বিয়ে হয়ে গেল। কয়েকদিনের ছুটি কাটিয়ে কাজের জন্য আবার নগরীতে ফিরছিলাম। যাওয়ার আগে মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। আমি পায়েলকে নিয়ে নগরীতে এলাম। প্রথমে ফুপুর বাড়িতে উঠলাম। অনন্যা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে বসার ঘরে ঘুমাতো, আর আমাদের জন্য ঘরটি ছেড়ে দিয়েছিল। পায়েলকে নিয়ে নগরীতে আসার প্রথম দিন পার হচ্ছিল। এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমি যখন আমার স্ত্রী পায়েলের পাশে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি হল থেকে কেউ যেন উকি দিচ্ছে। তাকে দেখে আমি দ্রুত পায়েলের পাশ থেকে উঠে বসলাম। আমাকে উঠতে দেখে সে চুপচাপ সরে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যদি পায়েল এই নগরীর পরিবেশ মানিয়ে নিতে পারে, তাহলে আগামী মাসে আমরা আলাদা থাকার জন্য একটা বাড়ি খুঁজে নেব। কারণ আমি নগরীতে আসার পর থেকে আমার ফুপাতো বোন আমাকে বিশেষ নজর দিচ্ছিল, কিন্তু জানি না কেন। তবে 4 দিনের মধ্যে পায়েল নগরীটিকে অপছন্দ করতে শুরু করলো। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। গ্রামে থাকার অভ্যাস আছে আমার। এখানের পানি, এখানের বাতাস কিছুই আমার ভালো লাগছে না। হঠাৎ করেই পায়েলের শরীর খারাপ হতে লাগলো। অনেক দিন ধরে নগরীর পানিতে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু পায়েলের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলো। তাই সে গ্রামে ফিরে যেতে চাইল, আর আমি তার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। এরপর আমি ফুপুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম। পায়েলের প্রতি আমার যতটা ভালোবাসা থাকার কথা ছিল, ঠিক ততটা যেন অনুভব করছিলাম না। তার ছবি দেখে যেমন ভেবেছিলাম, বাস্তবে তেমনটা ছিল না। বিয়ের সময় তাকে দেখেছিলাম খুবই সুন্দর, কিন্তু বিয়ের পর মেকআপ ছাড়া দেখলে তাকে কিছুটা আলাদা লাগতো। আমার স্বপ্নের মতো ছিল না, তবে সে অনেক ভালো এবং নির্ভরযোগ্য, তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম। পায়েল গ্রামে চলে যাওয়ায় আমার জন্য পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেল। আমি নগরীতে কাজ করছিলাম, আর একা থাকার জন্য আলাদা খরচ করার প্রয়োজন মনে করিনি। মায়ের ইচ্ছাতেই ফুপু বাড়িতে থেকে যেতে মনে হলো ভালো। পায়েল যাওয়ার পর 4 দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম, কারণ কাজের চাপে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ছুটির দিন সকালে ফুপু তার কাজে বেরিয়ে গেলেন, আর ফুপুও প্রতিদিনের মতো তার অফিসে চলে গেলেন। সেদিন সকালে অনন্যা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। নাশতা করার পর আমি আমার ল্যাপটপ নিতে আমার ঘরে যাচ্ছিলাম। ঘরের দরজায় কোনো কপাট ছিল না, তাই দরজা সবসময় খোলা থাকতো। সেদিন আমি ঘরে যাচ্ছিলাম, হঠাৎ দেখি দরজা হালকা খোলা, আর ভেতরে আলো জ্বলছে। বুঝতে পারলাম অনন্যা সুন্দর পোশাক বদলাচ্ছে, তাই আমি দ্রুত অন্যদিকে চলে গেলাম। ব্যক্তিগত পরিসরের সম্মান রাখা জরুরি, এটুকু অন্তত বুঝি। তখন আমি ভাবলাম,
কোথায় আমার শ্যামলা পায়েল আর কোথায় এই অনন্যা? দুজনের মধ্যে যেন একেবারেই মিল নেই। এতদিন অনন্যা আমার আশেপাশেই ছিল, কিন্তু কখনো তাকে এভাবে দেখিনি। তার উজ্জ্বল চেহারা দেখে এক মুহূর্তের জন্য মনে হলো ভাগ্য যেন আমার সঙ্গে একটু খেলা করছে। তার চুল এবং পোশাক একদম সুষ্ঠু এবং পরিপাটি ছিল। আমি বুঝতে পারছিলাম সেটা বাহ্যিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বে কিভাবে উন্নতি করেছে। কিছুক্ষণ পর যখন আমি ঘর থেকে বেরোলাম, তখনও তাকে দেখছিলাম, আর মনে হচ্ছিল সত্যিই অসাধারণ সুন্দর। ফুপু সাধারণ মধ্যবিত্ত হলেও অনন্যা সৌন্দর্য যেন তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। সেদিন রাতে অনন্যা আমার ঘরে এসে বলল, দাদু, পায়েল গ্রামে চলে গেছেন, এখন আমি আবার আমার ঘরে শান্তিতে শুতে পারবো। সে আর বসার ঘরে শুতে যায়নি, তাই আমি তাকে আগের মতো আমার ঘরে আসতে অনুমতি দিলাম। সেই রাতে ঘরে অন্ধকার ছিল, আর কিছুক্ষণ পরপর শুনতে পেলাম কারো পায়ের শব্দ। ঘরের আলো জ্বালিয়ে দেখলাম অনন্যা তার আলমারির সামনে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে কোনো কথা না বলে আমার শার্টটা রেখে দিলাম, তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম। মনে হলো হয়তো পোশাক বদলানোর জন্যই সেখানে দাঁড়িয়েছিল, তাই আর কিছু না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে আবার আলো জ্বালালাম। আমি দেখলাম অনন্যা গোলাপি রঙের পোশাক পরেছে, যা তার স্বাভাবিক সৌন্দর্যকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তাকে এভাবে দেখে কিছুটা অস্বস্তি বোধ করলাম। তাড়াতাড়ি আবার আলো নিভিয়ে শুয়ে পড়লাম। তবে স্বীকার করতেই হয়, গোলাপি রঙের পোশাকে অনন্যাকে অসাধারণ লাগছিল। পরের দিন আমার ছুটির দ্বিতীয় দিন ছিল। পুরো 3 দিনের ছুটি পেয়েছিলাম বলে মন বেশ ফুরফুরে ছিল। সেই সময় এক বন্ধু প্রস্তাব দিল, চল আজ কোথাও ঘুরে আসি। দুপুরে বেরিয়ে একটি দামি ক্যাফেতে অনন্যাকে দেখলাম। তার বন্ধুরা আধুনিক পোশাকে ছিল, আর অনন্যার সাজও কিছুটা ব্যতিক্রম ছিল। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি হচ্ছে? অনন্যা আমাকে আলাদা করে নিয়ে ফিসফিস করে বলল, বিপুল, আজ রাতে সব বলবো, এখন চলে যাও আর চুপ থাকো। রাতে ফুপু ঘুমানোর পর আমি অনন্যার কাছে গেলাম। সে বলল, এটা উচ্চমানের জীবনের এক অংশ। কেন? আমি কি এভাবে থাকতে পারি না? তার কথা এবং আচরণে এক নতুন ধরনের আত্মবিশ্বাস দেখলাম, যা আমাকে ভাবিয়ে তুলল। কথা বলতে বলতে সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনুভব করলাম সে আমার কাছ থেকে কিছু সমর্থন বা সহায়তা চাচ্ছিল। আমার বিয়ের পর থেকে আমি অনুভব করেছি যে নারীর গুরুত্ব কতটা, আর অনন্যাকে কাছে পেয়ে আমি যেন একটু বিভ্রান্ত হয়ে পড়লাম। তবে নিজেকে সামলে নিয়ে আমি তাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। সেদিন রাতে আমি তাকে দূরে রেখে শুয়ে পড়লাম এবং সকালে ওঠার আগে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি বসার ঘরে বসে সকালের নাস্তা করছিলাম, তখন দেখলাম অনন্যা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে। বুঝতে পারছিলাম না কেন সে এমনভাবে হাঁটছে। মনে হলো হয়তো তার পায়ে কিছু হয়েছে। যখন ফুপু অনন্যাকে এভাবে হাঁটতে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, অনন্যা, তুমি এমনভাবে হাঁটছো কেন? পায়ে কিছু হয়েছে নাকি? অনন্যা সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, বিপুল ভালো জানে আমার পায়ের কি সমস্যা হয়েছে। তার এভাবে ইঙ্গিত করায় আমি কিছুটা বিব্রত বোধ করলাম, কারণ আমি নিজেই জানতাম না কেন সে আমাকে এভাবে বলল। এরপর আমি ফুপুকে বুঝিয়ে বললাম যে রাতে শুতে গিয়ে অনন্যার পা হয়তো বিছানার কোণে লেগে গিয়েছিল। অনন্যা সকাল থেকে আমাকে খুব অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। আমি ভাবলাম ফুপু কাজের জন্য বেরোলে তাকে জিজ্ঞাসা করব কেন সে এমন মিথ্যে বলেছিল। সে তখন বলল, আজ তো শুধু মায়ের সামনে এমন হাঁটছিলাম, কাল বাবার সামনে একইভাবে হাঁটব। আমি আরও অনেক কিছু করতে পারি, যদি তুমি আমাকে আমার ইচ্ছা মতো কিছু না দাও। আমি অনন্যাকে বললাম, যখন তোমার এমন কিছু প্রয়োজন নেই, তখন কিভাবে তোমায় আমি কিছু দিতে পারি? অনন্যা আমার দিকে এগিয়ে এসে হেসে বলল, যা প্রয়োজন তা চাইলে নিতে পারো। সে আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। তার আচরণে আমি একটু অবাক হলাম। এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কানের কাছে নিয়ে গিয়ে বলল, আমাদের বাড়িতে তোমার যা ইচ্ছা করতে পারো, তবে আমাকে কিছু সাহায্য করতে হবে। হুট মনে পড়ল, হয়তো গত রাতে অনন্যা আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিতে চেয়েছিল, কিন্তু আমি তখন কিছু বলিনি। এখন তার কথাই মনে হলো সে আসলে কিছু সহযোগিতা চাচ্ছে। আমি শান্তভাবে বললাম, এভাবে চাওয়া ঠিক নয়। কিন্তু সে আমার কথা শুনতে আগ্রহী নয় বলে মনে হলো এবং পুনরায় আমার দিকে হাত বাড়ালো। অনন্যা বলল, এখন আমাদের মাঝে আর কেউ নেই, তুমি যা চাও নিতে পারো। সেই কথা বলছিল,
তখন হঠাৎ দরজায় ফুপু এসে হাজির। ফুপু বললেন, অনন্যা, এসব কি করছো? অনন্যা বলল, আমি কিছু ভুল করছি, তবে আমি ভালোভাবে বাঁচতে চাই, তাই যা দরকার সেটাই করছি। আপনি কি আপনার ম্যানেজারের কাজ করে টাকা নেন না? আমি সবই দেখেছি। আমি চাই এই বাড়িতে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে। এতে ভুল কি? ফুফু চিৎকার করে বললেন, তুমি একদম বোকা, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? রাগে ফুফুর হাত অনন্যার দিকে উঠতেই আমি তাকে থামালাম। আমি জিজ্ঞাসা করলাম, অনন্যা যা বলছি সেটা কি সত্য? ফুফু মাথা নিচু করে চুপ রইলেন। আমি বললাম, আপনাদের আচরণে কি অনন্যা এমন করেছে? আমি নিজে অনন্যাকে আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি, বারবার টাকা হারিয়েছি। এবার সত্যিটা বলুন, ফুফু বাইরে থাকলে আপনারা কি করেন? আমার কথায় ফুফু ভেঙে পড়লেন, কান্না ভেজা কণ্ঠে বললেন, দয়া করে শান্ত থাকো আর ফুফুকে কিছু বলো না। একবার আমি সহকর্মীকে কাজে সাহায্য করতে গিয়ে ভুল করেছি, তারপর থেকেই ফুফু আমার দিকে নজর দিলেন এবং বললেন, এই সম্পর্ক শুধুই টাকার কারণে। তোমার ফুফু টাকা থাকলেও আমাদের ঠিকমতো খুশি রাখতে পারেন না, তাই ম্যানেজারের থেকে পাওয়া অর্থ দিয়ে আমি আর অনন্যা প্রয়োজন মেটাই। তবে এখন বুঝতে পেরেছি এটা ভুল ছিল। অনন্যার দিকে তাকিয়ে ফুফু বললেন, অনন্যা, আমাকে ক্ষমা করো, আজ থেকেই চাকরি ছেড়ে দেব। অনন্যা উত্তরে বলল, মা, আমি ইচ্ছে করেই এসব করেছি যাতে আপনি নিজের ভুল বুঝতে পারেন। বিপুল বাদাভাই আমাকে সন্দেহ করার পর পুরো সত্যটা বলেছিলাম। আজ আপনার মতো আমি আমার ভুল বুঝেছি। সবাই মিলে ফুপুকে তার ভুল বোঝালাম। শেষে তিনি আমাদের পরামর্শ মেনে নিলেন। ফুফু অনন্যাকে নিয়ে নিজের সুন্দর পথে চলার সিদ্ধান্ত নিলেন। এরই মধ্যে ফুফু নগরীর বেশ বড় বাড়িতে স্থানান্তরের সিদ্ধান্ত নিলেন, যা সবাইকে খুশি করল। সেদিন থেকেই ফুফুর সঞ্চয়ের অভ্যাস বদলাতে শুরু করল। আমি শিখলাম, অর্থ বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ, তবে পরিবারের সুখ শান্তি তার চেয়েও বেশি জরুরি। একজন মানুষ নিজের পরিবার ও জীবনের জন্য পরিশ্রম করেন। সঞ্চয় করা ভালো, তবে পরিবারের কষ্ট বা নিজের জীবন সীমাবদ্ধ রেখে নয়। অতিরিক্ত সাশ্রয়ী মনোভাব পরিবারের সদস্যদের দুর্ভাগ্যের কারণ হতে পারে। তাই টাকা জমানোর পাশাপাশি জীবন উপভোগ এবং পরিবারের চাহিদা ও খুশির প্রতি যত্ন নেওয়া খুব জরুরি। পরিবারের মধ্যে সমস্যা হলে সময়মতো আলোচনা করে সমাধান করা খুবই প্রয়োজন। ফুফু ও অনন্যা কথোপকথন সমস্যার সমাধানের সহযোগী হয়েছিল, যা ভুল বুঝাবুঝি দূর করে সম্পর্ককে আরও মজবুত করেছে। গল্পটি আমাদের শেখায়, পরিবারের সুখ ও চাহিদার প্রতি সচেতন থাকা এবং সহানুভূতির মাধ্যমে সমস্যাগ্রস্ত কাউকে সঠিক পথে নিয়ে আসা একজন ভালো মানুষের বৈশিষ্ট্য। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।